ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স। দেখো, এই যে বিস্ফোরণ, দেশের এত বড় দেশ, বিশাল দেশ, আমরা সেই দেশের বাসিন্দা। এখানে কিছু অঘটন ঘটনা ঘটেই চলেছে। তার মধ্যে এমন কিছু ঘটনা যা আমাদের সমাজকে নাড়িয়ে দেয়, আমাদের সমাজকে প্রশ্নের মুখোমুখি ফেলে। আমাদের দেশ কিভাবে চলছে, তার প্রশাসনিক সিস্টেম কেমন আছে, সেসবগুলো প্রশ্ন ওঠে। কিন্তু এই যে ঘটনা বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমরা কিন্তু সেফ নই। তো নয়াদিল্লির লাল কেল্লার কাছে যে ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে সারা দিল্লি কেঁপে ওঠার মতো পরিস্থিতি, আর এই দিনটা অবশ্যই অভিশপ্ত একটা দিন। এই বিষয়ে টোটাল ব্যাপারটা আমরা এক এক করে জানতে চেষ্টা করব, যে কোথায় কি কোন গাড়িতে করে, i20 নামে যে গাড়িতে করে ব্যবহার করা হয়েছিল এই আত্মঘাতী ডক্টর ওমর। মানে এখানেও একটা প্রশ্ন, যে আজকাল ডক্টর বাবুরাও কিন্তু আততায়ীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মানে সমাজ কাকে আর বিশ্বাস করবে, এই বড় প্রশ্নের মুখোমুখি কিন্তু আমরা অবশ্যই হচ্ছি বারবার। লালকেল্লার কাছে দিল্লির গাড়ির বিস্ফোরণ, সময় তারিখ 10ই নভেম্বর 6:52 ঘটনাটা ঘটেছে। লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এর কাছে, পুরাতন লালকেল্লার প্রধান প্রবেশদ্বার থেকে মাত্র 200 মিটার দূরে। এই এলাকাটি দিল্লির সবথেকে জনবহুল এলাকাগুলির মধ্যে অন্যতম, যেখানে পর্যটক, যাত্রী, স্থানীয় ব্যবসায়ীরা প্রায়ই যাতায়াত করে। আর মেট্রো অঞ্চল তো এমনিতেই মানে ক্রাউড থাকে। এই জায়গাটাই কিন্তু আততায়ীরা বেছে নিয়েছিল দিল্লির। আরেকটা দিক ছিল, সেটা কিন্তু দিল্লিতে সোমবার বন্ধ থাকে, তাই সেখানে এটা ঘটেনি। দেখো, হরিয়ানার রেজিস্ট্রেশন নাম্বার এত গাড়িটি লেখা হুন্ডাই i20 গাড়ি হঠাৎ লালকেল্লা মেট্রোর প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণটি ছিল শক্তিশালী, বেশ কয়েকটি ব্লক জুড়ে শোনা যায়। পথচারী যাত্রীদের মধ্যে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন গাড়িটিকে গ্রাস করে ফেলে। কাছাকাছি থাকা অটো, বাইকগুলি ক্ষতিগ্রস্ত হয়। লালকেল্লা, চাঁদনি চক অংশে ঘন ধোঁয়া পড়ে। পুলিশ কমিশনার গোলচা জানিয়েছে, লালকেল্লার কাছে একটি ট্রাফিক সিগন্যালে ধীর গতিতে গাড়ি থামার সময় এই বিস্ফোরণটি ঘটে। এখন যে ঘটনাটা চূড়ান্তভাবে দেখব, সেটা হচ্ছে i20 গাড়ি। এটাই বর্তমান সবথেকে চর্চার অন্যতম একটা জায়গা দখল করে আছে। চলো আমরা এর ইতিহাসটা একটু জেনে নিই। এই গাড়ির মালিক কীভাবে ঘুরে ফিরে এলো, আর ডাক্তারবাবুরা এর সঙ্গে জুড়ে গেল। তার মানে সমাজ আর কাকে বিশ্বাস করবে। চলো, দিল্লি বিস্ফোরণের ছক কষা সেই হয়েছিল হয়তো অনেক আগেই। এটা পূর্ব পরিকল্পিত ছিল, একদম নিশ্চিত, যেটা গোয়েন্দারা অনুমান করছে। তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। আর সেই কারণে গাড়িটি কেনা বেচার ক্ষেত্রে অনেক ছলচাতুরি করা হয়েছে। i20 অভিশপ্ত সেই গাড়ি, যে গাড়িটি কিরে এত রহস্য। চলো সেই গাড়ি সম্পর্কে আগে আমরা তথ্যগুলো জেনে নিই। সে আত্মঘাতী চিকিৎসক উমর গাড়ির অনেক হাত ঘুরে, কিন্তু সেই আত্মঘাতী যে চিকিৎসক উমর গাড়িতে ছিলেন, একমাত্র সাওয়ার ছিলেন সেই গাড়িতে তিনি। আর এই গাড়ির গতি কমিয়ে কিন্তু 6:52 সময় 52 লালকেল্লার কাছে সুভাষ মার্গের সিগন্যালে দাঁড়ায়। তখনই আচমকা বিস্ফোরণটি ঘটে যায়। তো সিগন্যালে দাঁড়ানোর আগে প্রায় 3 ঘন্টা তিনি কিন্তু সেখানেই ছিলেন দাঁড়িয়ে। আর সেখানকার সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে বাকিটা জানা যাচ্ছে। ডক্টর ওমর হয়তো কারোর জন্য অপেক্ষা করছিলেন, অথবা তিনি পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিলেন যে কী ঘটানো যায়। তার পাশেই ছিল একটা মসজিদ, ঠিক ওই পার্কিংয়ের পাশে। তো এবার একটু বলি, কিন্তু এই গাড়ি অনেক হাত ঘুরে মানে এসেছিল কিন্তু উমরের হাতে। এই গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে পুলিশ কিন্তু প্রথমে পৌঁছায় কোথায়, হরিয়ানার একজন বাসিন্দা মোহাম্মদ সালমানের কাছে। তার নামে গাড়িটি, তাকে আটক করে পুলিশ আটক করে। জেরায় জানা গেছে কিন্তু যে পুলিশ যখন আটক করে তাকে, সেই এই গাড়িটা বছরখানেক আগে কিন্তু দেবেন্দ্র নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি কিনেছিলেন। সেটি জম্মু কাশ্মীরের আম্বালার বাসিন্দা তারিফের কাছে বিক্রি করে দেন। আবার তারিক কী করে, সেটা ফরিদাবাদে গাড়ি কেনাবেচার তার একটা সংস্থা ছিল, সেই সংস্থায় গাড়ি কেনে, সেখান থেকে গাড়ি কেনে আমির কিন্তু পেশায় কলমিস্ত্রি। আর গাড়ির চাবি তার হাতেই ভাইরাল হয়েছে মূলত। তিনি আত্মঘাতী উমর নবীর আত্মীয়, মানে সে ডক্টরবাবুর আত্মীয়। ডক্টর বাবু বলছি কেন, শয়তানের আত্মীয়। জানা যাচ্ছে আদতে নবী কিন্তু আমিরের নামে গাড়িটা কেনে। তার মানে আমিরের নামে যে গাড়িটা কেনে, সেটা কিন্তু নবী কেনে, যিনি আত্মঘাতীর সঙ্গে জড়িয়ে গেছেন। তো গতকালের ঘটনার পর যে আমির আর তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারপরে জানা যাচ্ছে আমির 3 বছর কাশ্মীরে ছিলেন না। এই সময়ের মাঝে তিনি কোথায় ছিলেন তা জানার চেষ্টা চলছে। তবে উল্লেখ্য যে এই গাড়ির প্লেট ও নাম এখন মোহাম্মদ
সালমানের নামেই রয়েছে। তারিখকেও আপাতত আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে চিকিৎসক ওমর কাশ্মীরের বাসিন্দা, তিনি ফরিদাবাদ হাসপাতালের সঙ্গে যুক্ত। তদন্তকারীরা মনে করছেন যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের ছক অত্যন্ত গহীন। পাশাপাশি এটাও মনে করছেন জম্মু কাশ্মীর থেকে একজন চিকিৎসক গ্রেপ্তার যে হলো, তার কাছে তো প্রচুর মানে এক্সপ্লোসিভ ছিল, সে বিষয়ে আমি আসব। তো এই সব মিলিয়ে কিন্তু পুলওয়ামা কাণ্ডের সঙ্গেও এর সঙ্গে রিলেটেড মনে হচ্ছে, এরকম একটা ফ্যাক্টর কিন্তু অবর্ণনীয়ভাবে কাছে চলে আসছে। হতাহতের সংখ্যা এখন মোটামুটি 13 জন ছাড়িয়ে গেছে, ঠিক আছে। প্রায় 30 জনের কাছাকাছি গুরুতর অবস্থায় তারা রয়েছে এই হসপিটালগুলোতে। 120টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ভাবা যায় কত বড় গাড়িগুলো পুড়েছে, এবং সেখানে প্রথাগতভাবে যেরকম কোনো স্টোন বা এই সব কিছু কিন্তু গাড়ি থেকে বেরোয়নি, পুরো আগুনেই সব ঝলসে গেছে। দমকল বাহিনী 10 মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। দিল্লি পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে এবং লালকেল্লা স্টেশনের কাছে সাময়িকভাবে স্থগিত করে দেয়। চলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে টুইট করে বলেছেন, যারা এই প্রিজনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং ক্ষতিগ্রস্ত কর্তৃপক্ষের সহায়তা কামনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে পর্যালোচনা করেছেন বিষয়টি নিয়ে। জড়িত সংস্থাগুলি কারা কারা দেখছে এই বিষয়টা, প্রথম হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ ফোর্স, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, জাতীয় তদন্ত সংস্থা, গোয়েন্দা ব্যুরো, আইবি ডিপার্টমেন্ট। প্রাথমিক অনুমান করা হচ্ছে গাড়িতে যে বিস্ফোরক চিহ্ন পাওয়া গেছে FSL রিপোর্ট পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানি তেলের উপস্থিতির কথা বলা হয়েছে, যা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এর অনুরূপ। বিস্ফোরণটি পিছনের সিট এলাকা থেকে উদ্ভূত হয়েছিল, মানে যে গাড়িটি ছিল তার পেছনেই রাখা ছিল ওটা, যা ইঙ্গিত দেয় ডিভাইসটি সম্ভবত ইঞ্জিনের খাঁচার পরিবর্তে যাত্রীবাহী বগির ভেতরেই স্থাপন করা হয়েছিল। বিস্ফোরণটি একটি সাধারণ জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণ শর্ট সার্কিটের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। গাড়িটি একাধিকবার সেকেন্ড হ্যান্ড ডিলারদের মাধ্যমে বিক্রি হয়েছে, যেটা আমি বললাম। এনআইএ সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র তদন্ত করছে এবং পাকিস্তান ভিত্তিক গোষ্ঠী স্লিপার সেলের ভূমিকা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণটি যে গাড়িটি ব্যবহৃত হয়েছিল হরিয়ানা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, কর্মকর্তারা নিশ্চিত জানিয়েছেন সেটা। চলমান তদন্তের অংশ হিসেবে সালমান নামে নিবন্ধিত মালিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়, যে ব্যাপারটা আমি এতক্ষণ ধরে পুলওয়ামার সঙ্গে একটা লিঙ্ক কিন্তু খুঁজে পেয়েছে। আচ্ছা, সূত্রের গাড়িটি ক্রয় বিক্রয় এবং লেনদেনের সময় জাল নথি ব্যবহার করেছেন, মানে একদম পুরো পরিকল্পিত, সেখানে বুঝতে কোথাও বাকি নেই কারোর। আর পরিচয়টি এখন অস্পষ্ট। লস্কর-ই তৈবা কমান্ডের ভিডিও, এর আগেই লস্কর-ই তৈবা কমান্ডো একটা ভিডিও অনলাইনে পোস্ট করে, তাতে তিনি আমরা দাবি করেছে হাফিজ সঈদ অলস বসে নেই, মানে সে এইসব কাজ করছে বা লস্কর-ই তৈবা শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতে হামলা চালাবে। বিস্ফোরণের আগে আশেপাশের সময়সূচি নিরাপত্তা সংস্থাগুলির তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে একটা কথা আমার অবশ্যই বলা দরকার, যেটা হচ্ছে যে আমাদের পাশেই বাংলাদেশ কিন্তু আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন টেররিস্টদের ভরা একটা জায়গা, যাদের বিশ্বাস করা আমাদের কিন্তু আর উচিত নয়। এই বাংলাদেশ যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলার ওপরে আঘাত হানতে পারে। কার হেল্পে? পাকিস্তান বা এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর সাহায্য। কারণ এখন এই যে পশ্চিমবাংলা কিছুটা হলেও অবাধ যাতায়াতের রাস্তা রয়েছে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার মানুষের সমস্ত রকম অ্যাটিটিউড, চালচলন, খাবার দাবার সব মিলে যায়। সুতরাং বাংলাদেশি কোনো মানুষ কলকাতা বা তার আশেপাশে যদি আত্মগোপন করে থাকে, সেটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। সেখান থেকেও কিন্তু আত্মঘাতী করাতে পারে। কিন্তু অন্য একটা মত সেখানে প্রশ্ন করা হচ্ছে যে না, পশ্চিমবাংলা বা কলকাতাতে এখনই তারা বিস্ফোরণ ঘটাতে নাও পারে। তার কারণ তারা চাইছে যে এটা তাদের আঁতুড়ঘর হিসেবে রেখে তারা বিস্ফোরণগুলো আউট অফ বেঙ্গল এইসব জায়গা তারা বেছে নিতে পারে। যদিও এসব ভিন্ন মতের ভিন্ন উত্তর, কিছু ঘটে গেলে তখন তার দায়ভার নিয়ে হোক আর যা করে হোক কী হবে, যে চলে যাবে সে তো চলে যাবে, তাকে তো আর কেউ ফেরত পাওয়া যাবে না। তাই চলে যাওয়ার আগে যদি কিছু করা যায়, সেটাই হচ্ছে সবথেকে বড় গেম প্ল্যান আমি বলবো। ঠিক আছে, বর্তমান অবস্থাটা ভিডিওটির উৎস, টাইম স্ট্যাম্প বা মেটা ডেটার জন্য প্রমাণকারী, মানে এটাকে আরও দেখা হচ্ছে যে ভিডিওর সঙ্গে কি কি লিঙ্ক আছে। এই যে বর্তমানে যে দুর্ঘটনা ঘটলো বা যে টেররিস্ট আক্রমণ ঘটলো, সেটা তার আগে না পরে, বা অনেক সময় কি হয়, তারা ফেক ভিডিও করে
ভয় দেখায়। আসলে পাকিস্তান এমন একটা দেশ, তারা সামনে এসে যুদ্ধ করার ক্ষমতা তারা নেই, ধ্বজভঙ্গ একটা দেশ। তারা অন্য দেশের কথা শুনে হোক যা হোক জঙ্গি তৈরি করার কারখানা হিসেবে নিজেদেরকে সেখানে তৈরি করে ফেলেছে। তারাই ইন্ডিয়াকে শান্তিতে থাকতে দেবে না। ইন্ডিয়া কিন্তু যথেষ্ট শান্তিপরায়ণ দেশ, এই দেশের সুরক্ষা ব্যবস্থাও যথেষ্ট ভালো, কিন্তু এত বড় দেশ সেখানে নিরন্তর যদি তুমি একটা, তোমার ফ্যামিলি ভালো হতে পারে কিন্তু তোমার চারি সাইডে যদি শয়তান লোকের বসবাস করে, তাদেরকে নিয়ে সংসার চালানো বা সিস্টেমে থাকা বড্ড প্রেশার, কত দিকে নজর দেবে বলো। তাই এই রকম শয়তান কিছু দেশ আমাদের চারিদিকে এখন কিন্তু রয়েছে, যা আমাদেরকে মানে ঘুম কেড়ে নিচ্ছে যারা এইগুলো। তো চলো হাফিজ সঈদ বা লস্কর তৈবার সম্পর্কে। হাফিজ সঈদ লস্করি তৈবার এলইটি এবং এর দাতব্য শাখা জামাতুদ দাওয়া এর প্রতিষ্ঠা। তিনি এখন জাতিসংঘ কর্তৃক মনোনীত একজন আন্তর্জাতিক সন্ত্রাসী, মানে জাতীয় সংঘ তারা বলে দেয় যে কিন্তু টেররিস্টের মানে তাকমা পেয়ে গেছে, একে কিন্তু কোনো দেশ আর রাখতে পারবে না। তবু অনেক দেশ সেটাকে রেখে দেয়। 80 দশকের শেষের দিকে পাকিস্তানে গঠিত হয় 2008 সালের মুম্বাই হামলার সঙ্গে রিলেটেড বড় বড় সম্পদ মানে 26/11 এরকম হামলার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে এই সব মানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর তাকমা। ভারতে নিষিদ্ধ 2002 সালে, জাতিসংঘে নিষিদ্ধ 1226 নিষেধাজ্ঞার তালিকার অধীনে নিষিদ্ধ। জাতিসংঘে এত সংস্থাকে নিষিদ্ধ করা আছে, তার মধ্যে এরাও নিষিদ্ধ তালিকার মধ্যে রয়েছে। যদিও হাফিজ সঈদ পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি বিশ্বাস করে যে এলইটি স্লিপার ও সহযোগী নেটওয়ার্ক দেশগুলি ধরে রেখেছে, যার সীমান্তবর্তী সেলগুলির মাধ্যমে কাজ করতে সক্ষম, বিশেষ করে বাংলাদেশ ও নেপাল। আসলে নেপাল এবং বাংলাদেশকে সহজ টার্গেট করে ওরা ইন্ডিয়াকে বেছে নিচ্ছে তাদের প্ল্যাটফর্ম হিসেবে। এটাই হচ্ছে সবথেকে বিধ্বংসী ব্যাপার। বৃহত্তর প্রেক্ষাপট নিরাপত্তার কোণ প্রতীকী লক্ষ্য লালকেল্লা একটি। আসলে এই যে লালকেল্লাতেই কেন আঘাত হানার চেষ্টা করছে, তার কারণ হচ্ছে লালকেল্লা হচ্ছে এমন একটা জায়গা, আমাদের দেশের সম্ভ্রম এবং জাতীয় সম্পদ যা বলা যায়, এবং দেশের সম্মান সব কিছু কিন্তু এইসব থাকে। আমাদের দেশের বিভিন্ন সংস্থা যেগুলো, যেমন মনে করো সংসদ ভবন, লালকেল্লা, এগুলো সেন্টিমেন্ট, এগুলোতে আঘাত করা মানে তাকে রাজনৈতিকভাবে এবং মানসিকভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং ভয় দেখানোর প্রেক্ষাপট তৈরি করে জঙ্গি গোষ্ঠী। তা এটা হচ্ছে সাম্প্রতিক প্যাটার্নের লিঙ্কও বটে। মাত্র 1 সপ্তাহ আগে ফরিদাবাদে যে সংস্থাগুলি টাইমার সার্কিট সহ 12টি সুটকেস মানে করে অ্যাটাক করেছিল, সন্দেহ করা হয়েছিল যে এটি একটি সন্ত্রাসী মডিউলের অংশ। তদন্তকারীরা তদন্ত করেছেন এবং এই বিস্ফোরণটি সেই অস্ত্রের সাথেই যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মোটামুটি একটা লিঙ্ক কিন্তু আবিষ্কার করে ফেলছে। তাহলে এর সঙ্গে 4 জন ডাক্তার, তার সাথে একজন মহিলা ডাক্তারও রিলেটেড। ভাবতে শিখতে হবে আমাদের। গোয়েন্দারা কী সতর্কতা করছে? নিরাপত্তা সূত্রের মতে গোয়েন্দারা ইউনিটগুলি 2025 সালের অক্টোবরের শেষের দিকে উৎসবের মরশুমের আগে এনসিআর এবং উত্তরপ্রদেশের সম্ভাব্য যানবাহনগুলিতে আইডি প্রচেষ্টা সম্পর্কে একটা সাধারণ সতর্কতা জারি করেছিল, মানে সন্দেহবশত নিরাপত্তার কারণে। দিল্লি পুলিশ সঞ্জয় আরোরা এই ঘটনাটিকে সন্ত্রাস সম্পর্কিত প্রথম সারির ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। এনএসজি দলগুলি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন এবং ঐতিহ্যবাহী স্থানগুলিতে তল্লাশি চালাচ্ছে এই বিষয়ে। দিল্লি এবং প্রতিবেশী রাজ্য হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পাঞ্জাব বিভিন্ন জায়গায় এই বিষয়ে কিন্তু, এবং আমাদের পশ্চিম বাংলাতেও কিন্তু সতর্কতা জারি করেছে। বিভিন্ন মেট্রো স্টেশন থেকে শুরু করে আমাদের হাওড়া স্টেশনে সতর্কতা জারি করেছে, এমনভাবে যে ট্রাক বা বিভিন্ন বাস, লরি বা বিভিন্ন রেল বা বিভিন্ন মাধ্যমে সতর্কতার মাধ্যমে এখন কিন্তু অমিত শাহ এটাকে খুব তীব্রভাবে নিন্দাও করেছেন যে না, এই কাপুরুষিত কাজের জন্য তাদের বিচারের আওতায় আনা হবে। দিল্লির নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দেখো, দিল্লি হোক বা দেশের যে কোনো কোনায় হোক, নিরাপত্তাই কিন্তু তবু দিল্লি হচ্ছে সেন্টিমেন্ট, একটা দেশের রাজধানী, একটা দেশের হার্ট। সেখানে আঘাত করা মানে বোঝো যে সন্ত্রাসী কার্যকলাপগুলো কতটা স্ট্রং, তারা মনোভাব নিয়ে তাদের এই কার্যকলাপে মানে চলে আসছে একটা দেশ, সেখানে কিন্তু তারা আক্রমণের লক্ষ্যমাত্রা হিসেবে বেছে নিচ্ছে। তদন্তের মূল বিষয় কি হলো তাহলে? গাড়ির চূড়ান্তভাবে মানে জোগাড় করা, ফরিদাবাদে অস্ত্র মডিউল
এবং ফরিদাবাদে যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিভিন্ন যে মানে যে তোমার এক্সপ্লোসিভ পাওয়া গেছে তার সঙ্গে কতটা মিল আছে এখানে সেটাও দেখা। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের মোবাইল ও টাওয়ার ম্যাপিং করা হচ্ছে সিসিটিভি ট্রেলিংয়ের মাধ্যমে। সীমান্ত অর্থায়ন বা মেসেজিং অ্যাপ বা টেলিগ্রাম সিগন্যাল সমন্বয়ের ব্যবহার করা হয়েছিল কিনা মূল্যায়ন করা হচ্ছে। প্রাথমিক গোয়েন্দা তথ্য ইঙ্গিত দেয় যে স্থানীয় একটি মৌলবাদী মডিউল বহিরাগত সন্ত্রাসী নেটওয়ার্ক দ্বারা অনুপ্রাণিত হয়ে এই অভিযান পরিচালনা করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও মুলতবি রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে যখনই কোথাও কোনো কিছু ঘটবে তখন একদম ডাইরেক্ট অন্য কোনো জায়গা থেকে এসে বা ফরেন থেকে ঘটানো তাদের পক্ষে অসম্ভব। দেখো অনেক সময় স্থানীয় মসজিদ বা বিভিন্ন জায়গা থাকে যেখানে ওই সব মানে আখড়া হিসেবে বেছে নেয়, নিয়ে কি করে সেখান থেকে তার পরিকল্পনা করে, প্ল্যান তৈরি করে যে তারা কিভাবে এর পরবর্তী প্ল্যান বা পরবর্তী স্টেপে সামনের দিকে যাবে, সেই অনুযায়ী তারা কাজকর্ম শুরু করে। তো এই ছিল আমাদের মোটামুটি এর ব্যাখ্যা। তো এরপরের আমি এই বিষয়ে যদি আরও ইনফর্ম থাকে তো অবশ্যই তোমাদের সামনে আমি বলবো। আর আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্স একটা টোটাল সিস্টেমটাকে বুঝতে পেরেছে। দেশের এই পরিস্থিতিতে আমাদের যে দেশত্ববোধক ভাব সেটা কিন্তু সবার আগে, দেশত্ববোধক আগে, পার্টি জাতি বর্ণ সব নির্বিশেষে। ভারত মাতার এই সম্পদ, ভারত মাতা একটা আমাদের কাছে বিশাল সবার উপরে, তাই সেই সম্পদকে নষ্ট করা, সেই দেশকে যারা নষ্ট করার দায়িত্ব নেয় তাদেরকে ছেড়ে দেওয়াটা কখনোই ঠিক হবে না। আমরা আশা করব আমাদের দেশের সরকার শক্ত ক্ষমতার মাধ্যমে, শক্ত আইনের মাধ্যমে তাদেরকে আওতায় নিয়ে আসে, তাদেরকে সমূলে বিনাশ করা, এবং আমাদের দেশবাসীর পুরো সাপোর্ট সমর্থন আমাদের সরকারের সঙ্গে রয়েছে। সমঝোতা নেই। পার্টি আলাদা করে মানুষ, তার রাজনীতির মানসিকতা আলাদা হতে পারে, কিন্তু যখন দেশের কথা আসবে তখন সবাই আমরা এক, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। জয় হিন্দ, জয় ভারত।